স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন উপদেষ্টা। নির্দোষ হয়েও আমি অপরাধী বলছেন আইভি। হাসনাত সার্জিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলছেন রাশেদ। চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা বললেন গোলাম পরোয়ার। রাষ্ট্রপতি হওয়ায় খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল। এবং সর্বশেষে জানাবো জামায়াতের এমপির বাড়ি ভাঙচুর, মহাসড়ক অবরোধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন, চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করতে ইচ্ছুক সরকার। তথ্য উপদেষ্টা বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি বছরের মধ্যে নির্বাচন শুরু করা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ বিপুল সংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন শুরু হওয়ার পর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট শেষ করতে প্রায় 1 বছর সময় লাগতে পারে বলে জানান তিনি। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণ করবে, তবে এই বছরের মধ্যে প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকার প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। নির্দোষ হয়েও আমি অপরাধী বলছেন আইভি। পুলিশের উপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা রহমান আইভি। হাজিরা শেষে বের হওয়ার সময় তিনি বলেন, নির্দোষ হয়েও আমি অপরাধী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগের নিজ বাসভবনে চুনকা কুটির থেকে গ্রেপ্তার হন আইভি। পরে তার বিরুদ্ধে একে একে 12টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ 391 দিন বন্দী থাকার পর গত 3রা জুন তিনি জামিনে মুক্তি পান। এর 55 দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সাবেক এই সিটি মেয়র বলেন, আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আর আজ আমি অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন। সংক্ষিপ্ত এই বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে যে গাড়িতে করে এসেছিলেন সেটিতে করেই আবার দেওভোগের বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইভির অনুসারী নেতাকর্মীদের উপস্থিতি হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। হাসনাত সার্জিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলছেন রাশেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছিলেন, আর এই কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেনি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন। রাশেদ খান বলেন, জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি, কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না। তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। তিনি আরও দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসুদের একটি অডিও থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। ওই অডিওর বরাত দিয়ে রাশেদ খান বলেন, সেখানে এমন বক্তব্য রয়েছে যা থেকে বোঝা যায় গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সার্জিস আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, নাহিদ ইসলাম 1 নম্বর সমন্বয়ক এবং আসিফ মাহমুদ 4 নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হয়েছেন, কিন্তু 2 ও 3 নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও সার্জিস ও হাসনাত উপদেষ্টা হতে পারেননি। রাশেদ খানের ভাষ্য, 7ই আগস্টের রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন হাসনাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করেছে। সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি, তবে তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলে যোগ্যতা বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন।
বিএনপির 100% দলীয়করণ করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি। বলেন, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলেও শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে ফিরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বিএনপির উদ্দেশ্যে অভিযোগ করে বলেন, স্লোগানে তারা বলছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এই অপরিণামদর্শী পদ থেকে সরে আসতে আহ্বান জানান। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে শামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পর তাকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম, হামিদুর রহমান আজাদ, আব্দুল হালিম প্রমুখ। রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল। কয়েকটি গণমাধ্যমে মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি এমন সংবাদ প্রকাশের পর এটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদক বিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মাদক প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁয়ে শুরু করেছি, সবাইকে সম্পৃক্ত করা। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সবাইকে নিয়ে এই মাদক বিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদক নির্মূল সামাজিক সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, এটা ছাড়া আমি মনে করি বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন। এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে। জামায়াতের এমপি বাড়ির ভাঙচুর, মহাসড়ক অবরোধ। যশোরে 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় বাড়িতে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুস সারইয়া এবং সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সোমবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর উপর হামলার অভিযোগ ওঠে। এতে ওই নারী মাথা ফেটে যায় বলেও দাবি করেন স্থানীয়রা। এ ঘটনায় কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে গোলাম রসুল তা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ রয়েছে। এরপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে সকাল 10টার দিকে তারা একত্রিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের অভিযোগ, ওই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সবসময় গোলাম রসুল ও তার মেয়ে খারাপ আচরণ করে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে সকাল 11:30টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা একাংশ তার উপর চড়াও হয়। এ সময় তাকে মারধরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিচারের দাবিতে দীর্ঘ সময় সড়কে অবস্থান করেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক মমিনুল হক জানান, দুই পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, বিক্ষুব্ধ জনগণকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে, আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব ও র্যাব যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে কড়া নজরদারিতে রেখেছে। এ বিষয়ে যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা জানান, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তার মেয়ে অনন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুক তাদের বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ফেসবুক পেজে ভিডিও বার্তায় জানান, এলাকায় এই মাদ্রাসাটিতে 250-300 শিক্ষার্থী থাকায় শিক্ষার্থী অভিভাবকদের জন্য এলাকার সড়কটিতে সবসময় ভিড় থাকে। বিষয়টি
বিষয়টি নিয়ে কথা বলায় আমার মেয়েকে মারপিট করা হয়েছে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আমি বলেছি আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ, তারপরও তারা শোনেনি। তারপরও আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি। আমি সবাইকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।